আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মেহেদি হাসান অনেক ভালো আছি। তো যাক, আজকে আমাদের পার্কিং থেকে বের হয়ে ভিডিও শ্যুট করতেছি, কারণ পার্কিংয়ে ভিতরে অনেক লোকজন ডিস্টার্ব করতেছে, আমার ভিডিও করা ডিস্টার্ব করতেছে। এই জন্য হচ্ছে একদম আমাদের গেটে থেকে বের হইতেছি। আজকে ঢাকার দিকে যাইতে হবে আমাকে, ঢাকার কিছু কিছু জায়গায় যাইতে হবে। আর এখন প্যাসেঞ্জারও এখানে যাইতেছি। প্যাসেঞ্জার আমাকে ফোন দিয়ে বললো ওনারা কি সবাই রেডি আছে, এই জন্য বের হইলাম। বললো ভাই আসেন, আপনাকে আইসে বসে থাকতে হবে না। মানে আমি যে এখান থেকে ওনাদের ওইখানে বাসে যাবো, যাই একটা মিনিটে বসে থাকতে হবে না। ওনারা আমাকে বললো যে ভাই আপনি ওই টাইমে আসেন, যেন একটা মিনিটে বসে না থাকতে হয়। এই জন্য বের হইলাম। সবাই আমার জন্য দোয়া করবেন অ্যান্ড সবাই সাথে থাকবেন। আজকে ভিডিওটা অবশ্যই খুব ভালো হবে অ্যান্ড ধুমধারাক্কা ঝাঁকানাকা স্টাইলের ভিডিও হবে। ভিডিওর মাঝখানে একটা করে ঝুঁকি দিলে তো আপনারা কোলাইতে পারবেন না। এজন্য হচ্ছে চলেন আগে আমাদের বাস স্ট্যান্ড পার হয়ে প্যাসেঞ্জারকে উঠাই, দেখি প্যাসেঞ্জার রেডি আছে কিনা। যেহেতু বললো যে ওনারা নাকি সবাই রেডি, অ্যান্ড প্যাসেঞ্জার ওখানে যাই। যাক, আলহামদুলিল্লাহ অবশেষে পাম্পে চলে আসলাম। আজাদ সিএনজি পাম্প, দিঘার কান্দা ময়মনসিংহ আছে বর্তমানে। তো আমরা মূলত আজকে ঢাকা যাইতেছি, দেন ঢাকা যাত্রী নামাই দেয় সাপরমু, ওনারা সবাই নেমে গেছেন। আমার গাড়িতে গ্যাস নিতেছি। আর যথেষ্ট পরিমাণ কিন্তু পাম্পে প্রেশার আছে। কত আছে গা? 180 না 200? 200 উড়াই দিয়ে একটু জাতা মাতা দিয়ে দিও, অনেক দূরে যাইতেছি। হ্যাঁ, তোমার ভিডিও করতেছি, সমস্যা নাই, কিছু হবো না, ভয় পাওয়ার কারণ নাই। হ্যাঁ ঠিক আছে। তো যাক, আমার গাড়িতে কিন্তু অলরেডি এখন গ্যাস নিতেছি। গ্যাসের প্রেশার 180 আছে, 80 নিচে আছে একটু। ইনশাল্লাহ 200 পামো, আশা করা যা 200 করে দেবো। কাকারে বলছি, আমি মনে হচ্ছে আমার পরিচিত, এর আগের বার অনেকবার আসছি, উনি দেখে চিনা ফেলাইছি। এবার কাকা তুমি তো আমার দেখে চিনা ফেলাইছো, গোষ্ঠী মারছো তাহলে। লাইক কমেন্ট শেয়ার ভালো করে দিবেন। আর তুমি পাম্পটা গোষ্ঠী মারা সঙ্গে তুলে দিব। তো যাক, পাম্পে আছি, গ্যাস নিতেছি, আলহামদুলিল্লাহ প্রেশার আছে, যেটুকু আছে চলবো। তো চলো ভালো বসা, গ্যাস দিয়ে খুব দ্রুত এখান থেকে বেরোয় চলে যাবো। আজকে ঢাকার উদ্দেশ্যে যেতে যাইতেছি, প্রেশারটা ভালো পাইলে ভালো লাগতো। তার থেকে এমন নাই, 6 জন লোক আছে মাত্র। যাই হোক, সবাইকে নিয়ে কিন্তু অলরেডি আমরা বের হয়ে পড়ছি। তো বাসা থেকে যখন বেরোইছিলাম তখন ওনাদেরকে আমাদের অন্য একটা রাস্তা দিয়ে নিয়ে আসতে হয়, কারণ ওনারা সবাই হচ্ছে ঢাকার বাইরে চলে যাবে। এজন্য হচ্ছে ঢাকা যাইতেছি। অ্যান্ড যেখান থেকে গ্যাস নিলাম ময়মনসিংহ, তো এখানে বাস স্ট্যান্ডে ওনাদের 2জন ভাই ছিল পরিচিত, ওনাদের ক্লোজ মানে ফ্রেন্ড আর কি। তো ওনারা সবাই মিলে যেহেতু সাজেক ঘুরতে যাচ্ছে, সেক্ষেত্রে 2জন বন্ধু এদিক দিয়ে যাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ রিকোয়েস্ট করছে। তারপরে ইনশাল্লাহ আমরা এদিক দিয়ে যাইতেছি। তবে বললো যে এদিক দিয়ে নামাই দিয়ে দেন, ওদিক দিয়ে বের হয়ে আসতে। তো ভাবছিলাম আমাদের এলাকার রাস্তা দিয়ে চলে যাবো। পরে বললো যে ভাই একটু রিকোয়েস্ট, কারণ এদিক দিয়ে যাইতে হবে। পরে ওনাদেরকে বললাম ভাই এদিক দিয়ে গেলাম একটু খরচটা একটু বেশি হয়। পরে বলতেছে ভাই প্রবলেম নাই, আপনার গ্যাস আমরা উঠাই দিতেছি, এখানে 2500-700 টাকা 1000 টাকা যা গ্যাস যা আমরা নিয়ে দিতেছি, সমস্যা নেই কোনো ভাই, এটা দিতে হবে না, আমার ভাড়া যেটা আসে দেন আপনি ওইটা দিয়েন। পরে বললো ঠিক আছে ভাই, যেটা কোনো টেনশন নাই ভাই, তুমি যাও, তবুও তুমি যাও, এখান থেকে গেলেও যে কথা, এখান দিয়ে গেলে একই কথা। পরে উনি বলতেছে ভাই দেখো, তোমাকে মাসে 4-5টা টিপ আমি দিই, আর আজকে আমি বিপদে পড়ছি, ওদের সাথে আমার বিপদে দেখবা না। পরে বললাম যে ভাই সমস্যা নয়, আমি তো কিছু বলি নাই, যাইতেছি তো। পরে বললো হ্যাঁ তাহলে যাও। মানে কথা হচ্ছে যাদেরকে নিয়ে যাইতেছি, এইখানে এদের মধ্যে একজন লোক আছে, উনি হচ্ছে আমাকে মাসে কমসে কম যদিও নাও দিয়ে থাকে, তাও 2-3টা টিপ অলরেডি প্রতি মাস আমাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। অ্যান্ড এজন্য হচ্ছে ওনার জন্য একটু ডিসকাউন্ট বা স্যাক্রিফাইস করে দিলাম। মানে যেহেতু উনি আমাকে মাসে 2-3টা টিপ দেয়, অ্যান্ড ওনাকে আজকে যেহেতু নিয়ে যাইতেছি, উনি খুশি হয়ে নেক্সট ডে আবারও কিন্তু আমাকে নিয়ে যাবে, কারণ আমাকে স্যার উনি যায় না। তারপরেও হচ্ছে যে উনি যেহেতু মাসে 4-5টা টিপ আমাকে ধরাই দেয়, পরে চিন্তা ভাবনা করে দেখলাম আসলে তার সাথে এরকম করা ঠিক হবে না। পরে নিয়ে যাইতেছি। তো সবাই দোয়া করবেন, ইনশাআল্লাহ আজকে কিন্তু ঢাকা যাইতেছি হচ্ছে কোথা পান্থপথ। তো পান্থপথ সিগন্যালেই হানিফ কাউন্টার, তো ওখানে ওনাদেরকে সবাইকে নামায় মানে রাইখে আসতে হবে। আর যেহেতু বিকাল টাইমে বের হয়েছি, প্রত্যেকটা বাস স্ট্যান্ডে হালকা পাতলা একটু জ্যাম থাকে, মানে এই দিক দিয়ে একটু জ্যাম থাকতেছে। আর আজকে যে রাস্তাতে যাইতেছে সেটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ হাই রোড আর কি, অন্য রোড। আপনি ঢাকা থেকে চাইলে এক রাস্তা ময়মনসিংহ চলে আসতে পারবেন, গাজীপুর চৌরাস্তা, ত্রিশাল বা মাওনা চৌরাস্তা হয়ে। এই দিক দিয়ে কিন্তু আপনাকে আসতে হবে একটা রাস্তায় ময়মনসিংহ। তো আজকে এদিক দিয়ে আসতেছি, মানে এদিক দিয়ে যাইতেছি আর কি, যেহেতু আসার সময় এদিক দিয়ে আসতে হবে না, ঢাকাতে নামায় দেন আমাদের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক রোড আছে, ওইখান দিয়ে বাসায় চলে যেতে হবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। তো চলেন একসাথে যাই। ঢাকাতে ঢুকতে আমাদের অলরেডি সন্ধ্যা 7টা, 7:30, 8টার মতো বেজে যায়। তো আসার আগে, ঢাকা ঢোকার আগে একটা জায়গা দাঁড়াইছিলাম সবাই মিলে। তো ওখানে সবাই যেহেতু হালকা পাতলা চা টা খাইলো, তারপরে
ওনারা কিছু খাবার খাওয়া খাইলো। দেন যেহেতু সন্ধ্যার টাইমে বললো যে ভাই আমরা কিছু হালকা পাতলা ঠান্ডা পানি বা কোক বিস্কুট এগুলো হালকা পাতলা কিছু নাস্তা করে যাই, আপনিও সাথে করেন। পরে ওনাদের সাথে সবার সাথে একসাথে সবাই মিললে ঢাকা ঢোকার আগে ওখানে একটা জায়গায় নাস্তা করলাম। সেটা হইতেছে রাজেন্দ্রপুর চৌরাস্তার আর কি সামনে আর কি গাজীপুর চৌরাস্তার একটু আগে হাতের বাম পাশে আমরা দাঁড়াইছিলাম একটা পাম্পের ওইখানে। তো পাম্পে থেকে তো গ্যাস নেওয়ার কোনো প্রয়োজন নাই। তারপর ওইখানে সবাই মিলে হালকা পাতলা নাস্তা করলো, আমাকে রুটি খাওয়াইলো। পরে বললো মেহেদি ভাই আপনি রুটি কলা যা ঠান্ডা যা মনে চাই স্পিড আপনি মন স্বাধীন খাইতে থাকেন, সমস্যা নাই। পরে ইনশাল্লাহ আমি আমার মতো ওনারা যা যা বললো দেন টুকটাক হালকা পাতলা খাবার খেয়ে নিলাম। 2 লিটার একটা পানি নিয়ে নিলাম। তারপর হচ্ছে যে একটা কোকো নিয়ে নিলাম স্পিড সহ। পরে বললাম ভাই এখন তো ঠান্ডা, পরে খাই নিব। পরে যা খাই নিছি হালকা পাতলা টুকটাক কিছু নিয়ে নিছি আসার সময় যেন খাইতে পারি। পরে বললো মেহেদি ভাই আপনি আরও কিছু নিয়ে নেন, আপনি তো আসার সময় হালকা চলে আসবেন, আমাদের তো রাইখে আসতে পারবেন, আপনি শুধু কিছু খাবার আপাতত রিজার্ভে নিয়ে রাখেন, আপনি আসার সময় খাই নিয়েন রাস্তা কোনো একটা জায়গায় ব্রেক দিয়ে। পরে বললাম যাক সুযোগ একটা পাইছি, কিছু হালকা পাতলা আরও কিছু নিয়ে নেই। পরে হালকা পাতলা আরও কিছু রুটি তারপর কলা টুকটাক এগুলা নিয়ে নিলাম। নিয়ে তো ঢাকার দিকে ঢুকতেছি। তো ঢোকার সাথে সাথেই হালকা পাতলা জ্যাম পড়ে আছে, জানি না এই টাইমে কেন জ্যাম। তবে সন্ধ্যার টাইম তো ভাই একটু সন্ধ্যার টাইমে ঢাকাতে একটু কষ্ট হয়, মাঝখানের লাইনে যেহেতু ঢুকছি সেক্ষেত্রে তো একটু হলে কষ্ট হবেই। তো গাড়ি টানতেছে আস্তে আস্তে হালকা হালকা টানতেছে, বাট একটু পরে কিন্তু পুরো লাইন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। কারণ এই যে এখানে যে একটা কাঁটা আছে এই কাঁটাটা অফ করে দেওয়ার কারণে গাড়ির চাপ ওই বামের লাইনে গাড়ি মাঝখানে ঢুকতে পারতেছে না, এই জন্য ভালো লাগতেছে আর কি। তো দেখি আজকের জ্যাম একটু বেশি বেশি লাগতেছে, জানি না ওনাদেরকে নামায় দিতে দিতে আমার কয়টা বাজবে। তবে এয়ারপোর্ট পর্যন্ত যদি যাইতে পারি তাহলে একদম রিল্যাক্সে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস দিয়ে দেন সোজা চলে যাবো হচ্ছে ফার্মগেট। তো ফার্মগেট থেকে পান্থপথ কিন্তু বেশি একটা দূরে না, একদম কাছেই। জ্যাম না থাকলে 5 মিনিট লাগে না ওইখান থেকে। আর যদি জ্যাম থাকে তাহলে যে সর্বোচ্চ 2টা সিগন্যাল বা ঢাকার মধ্যে কি একটা সিস্টেম করে নিল এআই সিস্টেম, বাতি শো করে আমি যদি লাল বাতি অমান্য করে যদি চলে যাই তাহলে কিন্তু মামলা খেয়ে যাব। তো দেখি আল্লাহ বর্ষা যাই, সবাই সাথে থাকেন, দেখা যাক সামনে যাই। অনেক জ্যাম পড়ে আছে, জ্যামের জন্য আগাইতে পারতেছি না, একদম ঠেলাঠেলি করতে হইতেছে পিছনে পিছনে, জানি না কতক্ষণ ঠেলতে হবে। তবে যে টাইমে ঢাকাতে ঢুকতেছি বা এই টাইমে একটু জ্যাম থাকবে, এটা বাধ্যতামূলক, সবার কপালে খোদাই করে লেখা আছে। তো অনেকক্ষণ জ্যাম খাওয়ার পরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের উপরে উঠে গেলাম। তো এখানে মূলত আমাদের 80 টাকা টোল দিতে হয়েছে। তো 80 টাকা টোল দিয়ে কিন্তু এখান দিয়ে কিন্তু উঠতে হয়েছে। অ্যান্ড ঢাকার ভিতরে একটা সমস্যা বা ভালো একটা নিয়ম করছে, কেউ জানেন কি না জানি না, যদি কেউ না জেনে থাকেন বা সবাই কম বেশি জানেন, কারণ এটা তো এখন এটা নিয়ে একটু ঢাকার ভিতরে একটু বেশি প্রবলেম হইতেছে। কারণ কিছু কিছু ড্রাইভার আছে, যেমন আমাদের মতো কিছু ড্রাইভার আছে নিয়ম কানুন মানে না। ঢাকার ভিতরে সিগন্যাল দিলে পুলিশের সিগন্যাল দিয়ে দাঁড়া করে রাখলে গাড়ি যাইতেই থাকে, কোনো সিগন্যাল মানে না আর কি। তো যাক সেজন্য ঢাকার ভিতরে খুব নতুন একটা নিয়ম করছে, এআই সিস্টেম, মামলা দিতেছে ক্যামেরা দেয়া। আপনি যদি কোনো রকম ভুল করে থাকেন বা গাড়ির কাগজপাতি ফিটনেস যদি ঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু স্ক্যান করে কিন্তু অটো মামলা দিবে। এটা আসলে ভালো করছে, এই জিনিসটা আমার পছন্দ হয়েছে। কারণ ঢাকার ভিতরে হাইজ নিয়ে দিন দিন নাই রাত নাই, ঢুকলে অনেক পুলিশ অনেক প্রবলেম করতো, জায়গায় জায়গায় দাঁড়া করে হস্তহেন করতো। তো এখন কিন্তু আর ওই জিনিসটা কিন্তু আর পারবে না। কাগজপত্র ঠিক আছে তো গাড়ি যাইতে পারবে রাস্তার মাঝখান দিয়ে বা যেখানে, শুধু সিগন্যাল অমান্য করলেই তো আর হবে না। সিগন্যাল অমান্য করলেই একদম 5,000 টাকা 2,000 টাকা বা যে কয় টাকার মামলার ফাইল আছে আপনাকে কিন্তু দিয়ে দিবে। তবে সামনে যাওয়ার পরেও কিন্তু আমরা দেখতে পারবো। আর বর্তমানে কিন্তু এখন আসি হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের উপরে। এই জায়গাটা কিন্তু অনেকে মিস করেন, আবার অনেকে কিন্তু আবার হচ্ছে যে জায়গাটা কম বেশি পরিচিত উঠেন, ওই যে স্পিড ক্যামেরা চলতেছে। তো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের উপরেও কিন্তু এআই ক্যামেরা লাগানো আছে, তো সবাই সাবধান। কারণ এখানে ব্রিজের উপরে কিন্তু অনেক ড্রাইভার আছে গাড়ি বেপরোয়া চালায়, তো তাদের জন্য কিন্তু লাগানো হয়েছে একটা ছবি 5,000 টাকা ওভার স্পিড। অ্যান্ড হইতেছে ওভার স্পিডে মামলা হচ্ছে 5,000 টাকা। প্রথমবার মনে হয় 2500 টাকা, তারপরে হচ্ছে দ্বিতীয়বার হচ্ছে 5,000 টাকা, তৃতীয়বারে তো আরও বেশি। তো এইভাবে কিন্তু বাড়ে, আমি যতটুকু জানি ওইটুকু বলছি। আর বর্তমানে কিন্তু আছে কুড়িল বিশ্ব রুট, আপনারা জানেনই, একদম ফ্লাইওভার দেওয়া যাইতেছি এলিভেটেড এক্সপ্রেসের উপরে, খুবই সুন্দর লাগতেছে। সামনে যাওয়ার পরে কিন্তু আমরা নেমে যাবো এলিভেটেড এক্সপ্রেস থেকে। ঢাকা সিটির মধ্যে গাড়ি চালাতে আমার ডরই করে, এই যে বিল্ডিং 27 ধানমন্ডি 27 আসছি বর্তমানে। তো আমার গাড়ি চালাইতে ডরই করতেছে, ডর করবো না মিয়া, যে ক্যামেরা লাগাইছে এই ক্যামেরা একবারে গোষ্ঠী মেরে সাঙ্গে তুলে দিব। এনে নাই না, ধানমন্ডি 27 সিগন্যালের সামনে কিন্তু নাই।
বাট এই যে ধানমন্ডি 27 আছি বর্তমানে, আরে গোষ্ঠী মারছে, লাইভ করতেছে, এক নায়ক আইছে দেখলাম সামনে লাইভ করতেছে, গোষ্ঠী মারছে একবার লাইভ শুরু করে দিছে। কি করবো, বাংলাদেশ না বিনোদনের দেশ তো মিয়া, বাংলাদেশ হইতেছে বিনোদনের দেশ, যে যারা তত বিনোদন দিতে পারবো তত ভালো। আমার ডরই করে ক্যামেরা বাই করে ভিডিও করে, আমার ডরই করতেছে, কারণ কোন দিক দিয়ে জানি ফ্লাশটা মাইরা দেয়, খুব অসিডে একটা স্ট্যান্ড কিন্তু দেবো, কারণ এমনি করে ভিডিও করলে প্রবলেম আছে, সমস্যা আছে, বেজাল আছে, ঝামেলাই আছে, আর ডরই করতেছে। ডর করবো না আমি, কোন সুন্দর একটা আবার মামলা দিয়ে দেয় না, এই জায়গায় কোনো মামলা দেয় কোনো প্রসেস দেখতাছি না তো। আরে গোষ্ঠী মারছে, পুরাই গোষ্ঠী মারছে এই জায়গা। হ্যাঁ, এআই সিস্টেম মামলা দিলে উপায় আছে নেই, তো পাশার লগে পাশা ঠেকাইতে দাঁড়ায় থাকি আপাতত, কি করবো একটু ভয়ে ভয়ে আছি। তো দেখ সিগনালে বইরে গেলাম, ওরা একবারে গোষ্ঠী মারছে আরঙ্গের সামনে, ওই যে আরং ধানমন্ডি আরং যায়। হ্যাঁ হ্যাঁ আছি বর্তমানে। আর হাই গোষ্ঠী মারছে, এত মোবাইল আইলে তো পাগল হয়ে গেলাম গা। এই আজাইরে যত সব মোবাইল আহে আমার ফোনে, ঝামেলায় আছি। তো বর্তমানে সংসদ ভবনের সামনে আছি, তো এখান থেকে আমাকে ডান দিকে যেতে হবে। এখানে দেখি আগে ডান দিকে ঘুরি, এখানে ক্যামেরা লাগানো আছে, বেতাল আছে। তো যাক, যাত্রী নামাই দিয়ে তো বেরোইছি, খুব সুন্দরভাবে যাইতেছি, কিন্তু ভয় লাগে ঢাকার মধ্যে গাড়ি চালাইলে, আত্মাটা হাতে নিয়ে গাড়ি চালাইতো। আরে বাবারে বাবারে, গোষ্ঠী মারছে, এত বড় বড় ভিট ডিভাইডার জীবনে প্রথম বার হইলাম মনে হইতেছে, এত বড় বড় সাইজের জীবনে প্রথম দেখলাম আমি, এত বড় বড় ভিট জীবনে প্রথম দেখলাম। এই সংসদ ভবনের সামনে বিশাল বড় বড় কব্বর, এত আয় হাই গোষ্ঠী মারছে, কি জানি দেখলাম ঘোড়ার গাড়ি মনে হইতাছে, ঘোড়ায় চালাইতাছে ঘোড়ার গাড়ি, গোষ্ঠী মারছে সংসদ ভবন, এই যে জাতীয় সংসদ ভবন। তো জায়গাটা কে কে চিনেন, ভালোবাসার মানুষ যারা আছেন অবশ্যই একটু কমেন্টস করে জানাই তো দেখি। সংসদ ভবন আশেপাশে এরিয়া এলাকা, আমার ডরই করে গাড়ি চালাইতে, আমার ডরই করে, কিন্তু কিছু কিছু প্রাইভেট কারের জন্য ঢাকার মধ্যে গাড়ি চালানি ঝামেলা। আরে ডান দিয়ে বাম দিয়ে বইরে দে, মাথা মাথা নষ্ট করে ফেলাই দে, আইতরি এত ঝামেলা কে তোমার, এত সমস্যা কে? ঝামেলা থাকলে মেহেদি ভাই আছে। কিছু কিছু প্রাইভেট কারের ড্রাইভার ঢাকা সিটির মধ্যে যারা চালাও, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই, তোমরা যে ঢাকা সিটি ভিতরে আওড়া করে চালাও, একজনের জন্য যে 10 জনের সমস্যা হয় ভাই, এটা তো তোমরা দেখো না, এটা তোমরা কখনোই দেখো না। তোমরা চিন্তা করো, তোমাদের গাড়ির ভিতরে সার নিয়ে যাইতেছে, স্যার বা ম্যাডাম, যে যেটাই বলেন না কেন, স্যার বা ম্যাডাম আছে, স্যার ম্যাডাম নিয়ে যাইতেছি, কিন্তু তোমার জন্য যে আমার সমস্যা হইতেছে, আরো 2-3 জনের সমস্যা হইতেছে। আয় হাই গোষ্ঠী মারছে, একবারে জাম লাগতেছে মনে হইতেছে, মানে একটা ঝামেলায় আছি, মানে এআই সিস্টেমের সুদনে, মানে একটা গাড়ি ওভারটেক করে যাইতে গেলে দুম ফাইটা যায়, মানে আমারই তো ডর লাগতেছে। কিন্তু এই দেন পিছনে একটা প্রাইভেট কার ছিল, যাইতেছে না, এই যে এই নবাবজাদি সহ যাইতেছে না, ওনার জন্য আরো 10 জনের সমস্যা সৃষ্টি হইতেছে। এই যে ঢাকা মেট্রো গাড়ি নাম্বারটা দেখানোর সময় দরকার নাই, যার মতো হে যাবো, কিন্তু ভিআইপি সার্ভিস যে বাস যে দাঁড়ায় আছে, এরে মামলা দিব না নাকি? এনে তো ক্যামেরা আছে, আছে ওই যে খামার বাড়ি মোড়ে ক্যামেরা লাগানো আছে, সবাই খুব খেয়াল করে, গোষ্ঠী মারতে খুব খেয়াল করে, গোষ্ঠী মারতে বাজায় বোঝাই দিতেছে কিনা আল্লাহ মাবুদি জানে। খামার বাড়ি মোড় ঢাকা সিটির ভিতরে চিনা আসলে কষ্ট। আমার ভাই প্রবলেম হয় না, আমার সব জায়গা চিনা জানা আছে ভাই, আমার প্রবলেম হয় না, কিন্তু যাদের প্রবলেম হয় ঢাকা সিটির ভিতরে কিভাবে গাড়ি চালামো ভাই, বুদ্ধিমা মানে যার ব্রেন শক্তি ভালো আছে, একমাত্র ওই ঢাকার ভিতরে ভালো চিনবো। এন্ড ঢাকার ভিতরে গাড়ি চালানোর একটা কৌশল আছে, সবসময় একদম এক্সপার্ট থাকতে হইব। ঢাকার মধ্যে গাড়ি চালাইতে গেলে এক্সপার্ট থাকতে হবে। যারা মগা বাইরেছে, এই যে প্রাইভেট কার ড্রাইভার, আসলে দু নামের কিছু না, কিন্তু এই জায়গা যা দেখা তাই, এই যে একদিন দিল চাপ, চাপ দিছে গাড়িতে চাপ দিছে, অন্য কিছুতে চাপ দেয় না, আবার অন্য কেউ কিছু অন্য মাইন্ডে নিয়েন না। আর একটা জিনিস ভালো লাগছে, ঢাকা ফুটপাত নাই, ফুটপাতের দোকানপাট হকার মকার সব উড়াই দিছে, ভালো লাগছে এই জিনিসটা। তো ঢাকার ভিতরে যে সার দেনে যে ডিস্টার্ব যে নাই, আমার পক্ষ থেকে কে কে খুশি হয়েছেন, ভালোবাসার মানুষ যারা আছেন অবশ্যই একটু গোষ্ঠী মারছে কমেন্টস করেন তো ভাই দ্রুত। বিজয় সরণি আয় পড়ছি, ওই যে বিজয় সরণি আয় পড়ছি, ভাল লাগছে। ওই যে বাতি চলে গেছে, আরে গোষ্ঠী মারছে বেটা, মরার কি হাউস যাচ্ছে নাকি? ওই যে বিজয় সরণি দেখা যাইতেছে, একটু ক্যামেরা টান দিয়ে নিয়ে আর তো হয় না, আর দেখানি দরকার নাই। হ্যাঁ, যে দেখছো এটুকুই সন্তুষ্ট থাকো। তো চলেন আল্লাহ বর্ষা বিজয় সরণি আগে পার, আর গোষ্ঠী মারতে ফুল ব্যস্ত আছে, নিয়ে কি প্রেমিকের দিমনে আজকে রাতে যায়। আমার তো প্রেমিক কেউ নাই, বউ নাই, গার্লফ্রেন্ড নাই, কারে দিব নিয়া?
যদি কেউ ওইবার চাও দ্রুত তাড়াতাড়ি কমেন্টস করো, কমেন্টসে আয়া সারা শব্দ দাও, বানাইলাম খুব দ্রুত অস্থিরে বানামো। যাই হোক, বর্তমানে কিন্তু এই তেজগাঁ ফ্লাইওভারে যাইতেছি। বর্তমানে রেলিপিটের ব্রিজে উঠতে হবে আমাকে। আরে গোষ্ঠী মারছে, কি জানি ফালাই দিছে জায়গা, কি জানি ফালাই যে গাড়ি মনে দুর্ঘটনা ঘটছাল না কি জানি হয়েছিল, কোনো একটা সমস্যা হয়েছিল, এই জন্য এই অবস্থা। তো আমাকে কিন্তু এখন এলিভেটেড এক্সপ্রেস উপরে উঠতে হবে। তো আসার সময় কিন্তু এটা দিয়ে আসছি, আবার যাওয়ার সময় কিন্তু এটা দিয়ে যাইতেছি বা যাবো। আসার সময় কিন্তু ফার্মগেট নামছিলাম, নামার পরে কিন্তু ওইখান দিয়ে সংসদ ভবনের সামনে দিয়ে ধানমন্ডি 27 হয়ে কিন্তু আহারে মাথা নষ্ট গেছিলাম কোথায়, পান্তপথ। তো এখানে নামাই দিছি, নামাই দিতে যতক্ষণ ভাড়া দিতে দেরি নাই, শুধু ওইখানে নামাই দিয়ে গেলাম পান্তপথ স্কোয়ার হসপিটালের একদম সামনে। তো এখানে ভিডিও করতে পারি নাই, কারণ ওদের নামাইতে যতক্ষণ ভাড়া দিতে দেরি নাই। আর এই যে তেজগাঁ থেকে কিন্তু এলিভেটেড এক্সপ্রেসে উঠে গেলাম। অনেকেই জানে আবার অনেকেই জানে না, এলিভেটেড এক্সপ্রেসের উপরে কিন্তু এখান থেকে কিন্তু চাইলে কিন্তু আপনি উঠতে পারবেন। এখান থেকে উঠে কিন্তু একদম ফার্ম এয়ারপোর্ট, কুড়িল বিশ্বর বনানী 300 ফিট এক এক জায়গা কিন্তু যাইতে পারবেন আপনারা চাইলে। বাট ভালো লাগে আমার কাছে, রাস্তাটা অনেক সুন্দর আছে অ্যান্ড খুবই সুন্দর জ্যাম লাগে আছে, কত সুন্দরভাবে জ্যাম লাগে আছে। হ্যাঁ, ভালোই লাগতেছে। ঢাকাতে আসলে জ্যাম না পড়লে তো আর ভালো লাগে না। ঢাকাতে আসলে জ্যাম পড়বে অ্যান্ড জ্যামে পড়বে নি, এটা সবার কপালে খুদাই করে লেখা আছে। জ্যাম 100% পাইবেন। ভালো লাগছে আর কি, জ্যাম পড়লে ভালোই লাগে আমার কাছে, একবারে মাথা নষ্ট। তো চলেন, সামনে এলিভেটেড এক্সপ্রেস টুল দিতে হবে 80 টাকা, ওখানে আমাকে 80 টাকা টুল দিয়ে কিন্তু ওই পারে যেতে হবে। তো চলেন, আল্লাহ ভরসা যাই। তো যাক, এলিভেটেড এক্সপ্রেসের টুল দিয়ে কিন্তু আমরা কিন্তু ব্রিজ পার হয়ে গেছি। তো আর বর্তমানে এখন কিন্তু উত্তরা আজমপুর জসিমউদ্দিন আছি। রাত্রেবেলা একটা জিনিস ভালো লাগে জানেন, রাত্রেবেলা ঢাকা শহরের ভিতরে দুই পাশে কত সুন্দর লাল নীল হলুদ কত সুন্দর সুন্দর বাতি জ্বলে। দুই পাশে বিল্ডিং গুলো আপনারা দেখতে পাচ্ছেন, কত সুন্দর লাগতেছে। মানে দিনের বেলা কিন্তু এতটা সুন্দর লাগে না, রাত্রেবেলা যতটা না সুন্দর লাগে। দেন কত সুন্দর সুন্দর বিল্ডিং এর লাইট, কত সুন্দর সুন্দর লেহা, সবই সুন্দর। হ্যাঁ, মাশাআল্লাহ, খুব সুন্দর লাগতেছে। এই যে শিশিল উত্তরা, তো জায়গাটাকে গেছি না, আরে গোষ্ঠী মারছে, খুবই ভালো লাগতেছে। আজকে ফাঁকা ফোকা লাগতেছে। কিছুক্ষণ আগে ঢাকাতে আসলাম আর এখন কিন্তু বের হইতেছি। তো জানি না জ্যাম আছে কিনা, আল্লাহ মাহবুদই জানে। সামনে কি পরিমাণ জ্যাম লাগে আছে আল্লাহ মাহবুদই জানে। চাইলে গুগল ম্যাপে সার্চ দিয়ে দেখলে দেখতে পাবো, কিন্তু ভালো লাগে না। গুগল ম্যাপ উল্টা পাল্টা দেয়, মাঝে মধ্যে দেওয়া যায় যে রাস্তা ফাঁকা, সামনে যায় এই যে ব্রিজ করতেছে, মানে কিচ্ছু নাই। গুগল ম্যাপ মাঝে মাঝে এমন এমন জিনিস দেয়া ভাই, গুগল ম্যাপ দেখে গাড়ি চালাবেন, তারা বোকামি করা ছাড়া কোনো কিছু করবেন না। প্রয়োজন হলে মানুষের কাছে জিজ্ঞাসা করে নেবেন যে রাস্তা ঠিক আছে কিনা, দূরে কোথাও। আর ঢাকা সিটির মধ্যে গুগল ম্যাপে সার্চ দিলে তো বিল্ডিং এর ভিতর দিয়ে দেখাবো রাস্তা, বিল্ডিং এর ভিতর দিয়ে ঢুকে নিয়ে যাবো রাস্তা, যায় দেখবেন বিল্ডিং মানে বিল্ডিং শুরু রাস্তা শেষ, এরকম অবস্থা। বিল্ডিং এর ভিতর দিয়ে নিয়ে যাইছে আপনার অবস্থা মুড়া বার করে দিছে, এরকম মাঝে মাঝে হয় ঢাকার মধ্যে। ভালোই লাগে আসলে গুগল ম্যাপ উল্টা পাল্টা দেখাইলে, উল্টা মুল্টা কাজ করলে ভালোই লাগে। মাঝে মাঝে নিজের নিয়ে তো হাসি পা, যাই হাই রে দেখ কোন জায়গায় নিয়ে বসছে। মানে একটা জিনিস ভুল দেখায় ভালোই লাগে মাঝে মাঝে, খুবই ভালো লাগে ভুল দেখাইলে, হাস্যকর। আগে নতুন নতুন যখন গাড়ি চালাইতাম তখন গুগল ম্যাপ রেগুলার দেখতাম, দেখে দেখে মাঝে মাঝে একটু রাস্তার ডিটেলস জানতে চাইতাম বা জানতাম। এখন কিন্তু আর গুগল ম্যাপ লাগে না, এখন জানা হয়ে গেছে যে বাংলাদেশ কোন টাইমে জ্যাম থাকে আর কোন টাইমে জ্যাম থাকে না। আর হাই গোষ্ঠী মারছে, কি রিক্স। আমি যেমন যাইতে পারি, হ্যাঁ, এই লাইনে তো গাড়ি নাই, কি ব্যাপার আপনি আর দিয়ে লাইট দিয়ে হরেন দিতেছেন মিয়া। হ্যাঁ যান জোরে, হ্যাঁ পিক আপ বাড়ি দেন, হ্যাঁ যান, রেস হবে, রেস ছাইরে দেই। খুবই কষ্ট করতেছে ওনার গাড়ি, ইঞ্জিনে সমস্যা আছে, ইঞ্জিন ওঠে না, ইঞ্জিনে পিক আপ বাড়ি দিতেছে কিন্তু ইঞ্জিনে কাম হইতেছে না, এইরকম অবস্থা হয়েছে না। আরে গোষ্ঠী মারছে, এখন তেজ বাড়ছে, আমি ছাড় দিছি তেজ বাড়ছে, তেজ বাড়ছে, যাক কিছু বলতে চাই না। যাক, ঢাকা সিটির ভিতরে নিয়ম কানুনটা আমার খুবই ভালো লাগলো আজকে, কত সুন্দর একটা নিয়ম করছে এআই সিস্টেম মামলা। আগে কিন্তু অযথা পুলিশ আমাদের সাথে হয়রানি করতে, এখন কিন্তু সেই হয়রানি আর আমাদের স্বীকার করতে হবে না বা হয়রানিতে পড়তে হবে না। এআই সিস্টেম মামলা দিলে এই জিনিসটা ভালো লাগবে। গাড়ির কাগজপাতি ডেট ফেল থাকলে অটোমেটিক মামলা হবে, সেটা মালিক বুঝবে। অ্যান্ড গাড়ির কাগজপত্র যেটা পুলিশ না দেখতে পারে, এই জন্য এই জিনিসটা ভালো হয়েছে ঢাকা সিটির ভিত্তিক। আমার কাছে খুব ভালো লাগছে, বাট কার কাছে কেমন লাগছে জানি না, আমার কাছে অনেক ভালো লাগছে। কারণ পুলিশের কাছে কাগজপাতি গেলে একটা না একটা খুদ বের করবে, গাড়ির কাগজপাতি ঠিক আছে, কালো ব্যাপারে মামলা নেও, চাকা সাইজ ঠিক নাই, গ্লাস কালো লাগাইছো, পলি লাগাইছো, খোঁচা দিয়ে চেক দিব, যাত্রী গাইছে জিজ্ঞাসা করবো গাড়ি ভাড়ায় চলে কিনা, মানে নানান অজুহাত।
মানে আবার চাকার টায়ার মিল করবো, যে চাকার নাম্বারিং যে টায়ার যে মিল আছে কিনা। মানে 3টা মিল আছে, একটা ঠিক নাই, বা এক কোম্পানি চাকা লাগাইছেন, 4 কোম্পানি চাকা লাগাইছেন, ঠিক আছে, 4 রকম নাম্বার যদি সার্জনে পা, তাহলে তো আপনার গোষ্ঠী মায়েরা চাঙ্গে তুলে দেবো। ওই যে ভুল পাইছে, বিশাল বড় একটা ভুল পাইছে। তারপরে আসলে ভুল কয়টা কমু, আপনি তার সাথে ভালো ব্যবহার করবেন, উনি বলবো আপনি নাকি ওনার সাথে খারাপ বিহেভ করছেন, পুলিশে কইব। আপনি যদি কারোর ফোন দিয়া যদি ধরাই দেন যে ওনার সাথে একটু কথা বল, তখন আপনার উল্টা বসাই দিব। যখন ফোন থেকে কথা বলে দিবেন, হ্যাঁ আপনার ড্রাইভার খারাপ, এই সেই কত নানান অজুহাত কিন্তু আপনাকে পুলিশ দেখাবে। তো এই জিনিসটা ভালো লাগছে যে এআই সিস্টেম মামলা বা কাগজপত্র চেকিং অটোমেটিক সব কিছু, এইটা ভালো লাগছে আমার কাছে। তো কার কাছে কেমন লাগছে জানি না, বাট আমার কাছে অনেক ভালো লাগছে। পুলিশে কাগজপত্র চেক দিতে পারবে না, জাস্ট শুধু ড্রাইভিং লাইসেন্সটা চেক দিতে পারবে, আর কাগজপত্র চেক দিতে পারবে না। এই জিনিসটা খুবই আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। কে জানি আমার নাম স্মরণ করতেছে এত রাত্রেবেলা, রাত বাজে 10টার মতো বাজে, 20 মিনিট আমার ঘড়ির টাইম কম আছে। তো চলেন আলাবাসা সামনে একটু হালকা পাতলা জ্যাম আছে, জ্যামটা পার হই, সামনে যাইতে থাকি। তো যাই হোক, ঢাকা থেকে অলরেডি বেরিয়ে পড়লাম। আর আজকে আসার সময় জ্যাম ছিল না তেমন একটা, কিন্তু যখন ঢাকার থেকে ঢুকছিলাম তখন মার্শাল্লাহ ভালোই জ্যাম ছিল, বাট এখন কিন্তু জ্যাম নাই, অনায়াসে ঢাকা থেকে বেরিয়ে পড়ছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, সবসময় ঢাকাতে কিন্তু বৃহস্পতিবার গাড়ির চাপ বেশি থাকে, ঢোকারটাও অ্যান্ড বের হওয়ারটাও। আজকে তুলনামূলক জ্যাম বেশি একটা ছিল না, তবে আজকে গাড়ি চালায় খুব ভালো লাগলো। আর এই যে স্বাগতম, আমাদের টাঙ্গাইলে প্রবেশ করলাম মাত্র। এতক্ষণ কিন্তু গাজীপুরের ভিতরে ছিলাম, আর এখন কিন্তু মূলত আমাদের টাঙ্গাইলের ভিতরে ঢুকলাম। মানে এখান থেকে টাঙ্গাইল শুরু অ্যান্ড যমুনা সেতু পর্যন্ত এখানে কয় কিলোমিটার, এখানে হচ্ছে এখান থেকে টাঙ্গাইল শহর হচ্ছে 50 কিলো, আর এখান থেকে হচ্ছে 20 কিলো, 70 80 70 75 কিলোমিটার কিন্তু রুট কিন্তু একদম টাঙ্গাইলের শেষ সীমানায় আর কি। মানে এখান থেকে 70 কিলোমিটার যদি আমি সোজা যাই, একদম সোজা ডাইরেক্ট যেভাবে যাইতেছি এইভাবে যদি যাই, তাহলে কিন্তু আমি টাঙ্গাইল শেষ করতে পারবো। আর টাঙ্গাইল শেষ করার পরে কিন্তু অন্য একটা ডিস্ট্রিক্ট বা অন্য একটা জেলার ভিতরে কিন্তু আমি পা দিব। যদি সোজা চলে যায় সেক্ষেত্রে কিন্তু যমুনা সেতু ব্রিজ পার হলে কিন্তু সিরাজগঞ্জ, কম বেশি সবাই পরিচিত সিরাজগঞ্জ যমুনা সেতু, ও সরি 58 কিলোমিটার আছে যমুনা সেতু। তার মানে 60 কিলোমিটারে অ্যাভারেজ যদি ধরি, 60 কিলোমিটার যদি আমি সোজা যাই, তাহলে কিন্তু টাঙ্গাইল ডিস্ট্রিক্ট কিন্তু শেষ করে অন্য একটা জেলা কিন্তু পা দিতে পারবো আমি। তো যাই হোক, রাত্রেবেলা জায়গায় জায়গায় চেকপোস্ট থাকে আর কি, ভালোই লাগে রাত্রেবেলা চেকপোস্ট থাকলে। আজকে যেহেতু বৃহস্পতিবার, এই জন্য হচ্ছে আর গোষ্ঠী মারছে। এই যে এখানে হচ্ছে চেকপোস্ট বসায় রাখছে, বৈশা সিগন্যাল দিতেছে, কিছু কিছু গাড়ি ধরতেছে। হ্যাঁ, এই যে ভালো লাগে যে রাত্রেবেলা চেকপোস্ট বসালে, এটি ভালো লাগে রাত্রেবেলা, মানে জ্যাম পড়ার একটা সৃষ্টি আর কি। এখানে চেকপোস্ট থাকা ভালো, কারণ চোরের মন থাকে পুলিশ, এদিকে কিন্তু আরেকদিকে সুবিধা আছে। আর একদিকে সুবিধা যদি খুঁজতে যায়, আরেকদিকে অসুবিধা। মানে আমাদের তো আসলে জ্যাম আসলে পছন্দ না, জ্যামের জন্য এলিভেটেড ব্রিজের উপর দিয়ে আসলাম, নিচে আসলে কিন্তু অনেক জ্যাম। এন্ড যাওয়ার সময় কিন্তু জ্যাম উপর দিয়ে, মানে নিচে থাকবে দেখে যাওয়ার সময় কিন্তু উপর দিয়ে চলে গেছি, এর জন্য কিন্তু তেমন একটা জ্যাম ছিল না আজকে, বাট পাই নাই। আর ওইখানে যাওয়ার সাথে সাথে তো নামাই দিয়ে দেন গাড়ি ঘুরাইতে যতক্ষণ দেন চলে আসছি। আজকে অনেকটা লেট হয়ে গেছে, সকালে বের হয়েছিলাম, তারপরে ওনারা রাত্রিবেলা দুপুরবেলা লাঞ্চ করাইছে ওনাদের ওইখানে হোস্টেলে, বাট খাবারটা খুব ভালো ছিল। দুপুরবেলা ভরপুর, মানে পেট ভর্তি লোড মানে খেয়ে নিচ্ছি, এর জন্য হচ্ছে যে এখন আর কোনো খিদার কোনো ভাব নাই। তো এখান থেকে পাম্পে যাবো, পাম্পে যাওয়ার পরে গ্যাস নিতে হবে। তো আসার সময় তো গ্যাস পাম্পে আপনারা দেখছেনি কোথা থেকে গ্যাস নিয়েছিলাম, তারপরে কিন্তু আর কোনো গ্যাস উঠাই নাই, তেলও কিন্তু উঠাই নাই। আমার গাড়িতে কিন্তু তেল গ্যাস দুইটাই আছে, মোটামুটি ভালোই আছে। একবারে কিন্তু আমাদের এলাঙ্গা গিয়ে কিন্তু উঠাবো, মানে যেহেতু যাইতেছে একবারে এলাঙ্গা গিয়ে উঠাবো, মানে যেহেতু আমাদের স্ট্যান্ড বাইরে বা আমাদের স্ট্যান্ড থেকে অনেকটা দূরে, এজন্য হচ্ছে একদম ফাঁকে গিয়ে উঠাবো। গোষ্ঠী মারছে, এই মাথাসুন যা গোষ্ঠী মারে দিছে, একবার বকাবাজি করলাম নাকি, আবার জন্য জুম লাগাই দিছি। যাই হোক, আলহামদুলিল্লাহ পাম্পে চলে আসলাম। এই যে আমাদের এলাঙ্গা সিমকো পাম্পে বর্তমানে আছি, রাত বাজে 2টার মতো। আর এই যে দাদা গ্যাস দিতেছে। বর্দা কি অবস্থা আপনার, কেমন আছেন তাহলে? প্রেশার কত আছে? যাক 200 আছে, আলহামদুলিল্লাহ চলবো। তবে আজকে আসার সময় যদি প্রেশারটা একটু ভালো পাইতাম তাহলে এখানে নিতাম না, এবার বাসায় চলে যাইতাম, কারণ সকালবেলা আবার ঢাকা আসতে হইব,
যে গ্যাস আছে যাইতে পারতাম কিন্তু আসতে পারতাম না। ফার্স্টে যখন চাপ দিছিলাম ওই সময় যদি প্রেশারটা ভালো থাকতো 200+ থাকতো, তাহলে এখন এখানে এসে 100 গ্যাস থাকতো, আমার বাসায় যায় 50 থাকতো, আবার 50 দিয়ে আসতে পারতাম। কিন্তু হচ্ছে যে গ্যাস আছে 80, রিক্স হয়ে গেত গা। পরে ভাবলাম যে হালকা পাতলা নিয়ে যাই, ফুল চাপ দেই, যা আছে ইনশাল্লাহ ঢুকতে থাক। আজকে এখন ফুল করে চাপ দিয়ে নিয়ে যাবো। সকালবেলা কিন্তু আবার ঢাকা এয়ারপোর্ট আসতে হইব ইনশাল্লাহ, তখন আবার ফুল চাপ দিব না, বলতে এয়ারপোর্টে ঘুরে আসে আবার চাপ দিব। এর জন্য যাওয়ার সময় ফুল উঠাই নিয়ে যেতেছি। তো চলেন আল্লাহ ভরসা, গ্যাস নিতেছি। গ্যাস নেওয়া শেষ হলে কিন্তু খুব দ্রুত চলে যাবো এই পাম্পে থেকে। এটা হচ্ছে আমাদের এলাঙ্গাস লাস্ট পাম্প। পাম্পে প্রেশার মাশাআল্লাহ অল টাইম ভালো থাকে, এই জন্য হচ্ছে গ্যাস নেই। প্রায় আপনারা আমার ভিডিও দেখবেন সবসময় রাত্রেবেলা যখনই আমি পাম্পে আসি সবসময় এখান থেকে গ্যাস নেওয়ার চেষ্টা করি, কারণ গ্যাসের প্রেশারটাকে ভালো অ্যান্ড মাইলেজ অনেক ভালো পাওয়া যায়। যাই হোক, সকালবেলা বের হইতেছি, অনেকটা সকাল। তো চলেন আল্লাহর নাম নিয়ে এখন আমরা বের হই, কারণ কালকে রাতে আইসা পড়ছি রাত 3টা, 3:30, 4টার দিকে আসছি। বাসায় গিয়ে ঘুমাইতে 4:30টার মতো বাজে গেছে। আর গাড়িটা হচ্ছে হালকা পাতলা পরিষ্কার করতে হবে এখানে পার্কিং ওখানে নিয়ে। তো যাই, গতকালকের ইনকামটা যদি হিসাব করতে পারি নাই, ইনকামটা যদি হিসাব করতে যাই, আমার গ্যাস লাগছে হচ্ছে মাত্র ওইখানে যাওয়ার সময় উঠাইছিলাম 1000 টাকা, ঘুরে এসে উঠাইছি 1300 টাকা। 2300 টাকার মতো সিএনজি গেছে আমার, আর 1300 টাকা 1200 টাকা খোরাকি নেওয়া হয়েছে। হচ্ছে টোটালে 3500 টাকা খরচ। ভাড়া দিছিল 7,500 টাকা ভাড়া দিছিল, আর ইনকাম থাকছে হচ্ছে আমাদের 4000 টাকা। তো কালকের ট্রিপের ইনকাম হচ্ছে 7000 টাকা, ভাড়া ছিল 7,500 টাকা, ইনকাম ট্যাক্স হচ্ছে 4000 টাকা, মানে সব খরচ বাদে এভরিথিং, কোনো টোল লাগে না, জাস্ট শুধু সিএনজি লাগছে। তো যাই হোক, আজকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও, আবার অন্য কোনো ভিডিও দেখা হবে সবার সাথে। আজকে গাড়ি না বেরোতে হবো। আজকে পর্যন্ত হয়। ভিডিওটা কার কাছে কেমন লাগছে জানি না, অবশ্যই ভালোবাসা মানুষ যারা আছেন সবাই কমেন্টস করে জানাবেন ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখেন। আল্লাহ হাফেজ।